পারছি না, পারছি না। এই পোশাকটা পরে আর আমি কিছুতেই থাকতে পারছি না। আমার নীতি, কর্তব্য, আদর্শ বোধগুলো হা হা করে আমার দিকে তাকিয়ে হাসছে। সম্পর্কের হাত করিতে আমি নিজে নিজেই নীতিহীনতার কাঠ করাতে দাঁড়িয়ে থাকা একটা আসামি। এসে আর কি করবেন? আমার মতো একটা সামান্য অফিসারের কাছে আপনার সমস্ত চাওয়া পাওয়া প্রত্যাশাগুলো আপনি ত্যাগ করুন। কারণ আইন যে এখন বেআইনি ভাবে তৈরি হয়ে অরাজকতার নার্সিং হোমে ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে। সব বুঝতে পারছি স্যার, তবু একজন মানুষ হিসাবে বলবো আপনি ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে? এই থানাতে আমি আর বংশীলাল কনস্টেবল ছাড়া আর একটা কোনো স্টাফ নেই। চোখের সামনে ক্রাইম হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে হয়। এরপরেও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না, পড়বেন না। কারণ আপনাকে ভেঙে পড়তে আমরা দেখতে পারবো না। কিন্তু থানায় বাকি স্টাফেরা গেছে কোথায়? কোথায় আবার? ছুটিতে। ওসি জাহান্নামে যাক, তাতে কারো কোনো যায় আসে না। কিন্তু একসাথে সব স্টাফকে তো ছুটি দেওয়ার নিয়ম নেই স্যার। কিন্তু এরা কোনো নিয়মের ধার ধারে না মহাদেব বাবু। কারণ এরা যা ইচ্ছা তাই করে, কারণ ওরা যে পার্টির লোক। সব বুঝতে পারছি। আপনার মতো সৎ অফিসারদের হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ফিরবে না স্যার। সর্ষের মধ্যেই ভূত স্যার। ঠিক করে দিতাম, আমি সবগুলোকে ঠিক করে দিতাম। আমার হাতে যদি দায়িত্ব থাকতো সব কটাকে রাম কাদা নেপে দিয়ে আমি একেবারে ঠিক করে দিতাম। সত্যতে তা দাপুর পর্যন্ত সব ঠিক ছিল। যত কেলেঙ্কারি হয়ে গেল এই কলিযুগটাতে এসে। তাহলে এখন কি করবেন স্যার? ডায়েরি করবে, তারপর শয়তানগুলোকে গিয়ে গ্রেফতার করবে। কোথায় যেন আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন রাস্তাতেই তো আপনাকে দেখেছিলাম। না না, শুধু রাস্তাতেই নয়, এর আগেও কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এখন দেখুন তো, আমার দিকে তাকিয়ে দেখুন, ঠিক চিনতে পারছেন কিনা? আমি নিশিগঞ্জ জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগের ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তুমি চিনতে পারছো না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার? আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে এই বৃন্দাবন কর্মকার ছিল ওয়ার্ড বয়। সেদিন আমি অন্তঃসত্ত্বা অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তখন নিশিগঞ্জের আশেপাশে সমস্ত হাসপাতালে বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল। সেদিন রাতে আমার সন্তানও চুরি হয়ে যায়। তাই তো এত বছর বাদে আমি অপরাধে হাত বাড়িয়ে দিয়েছি। গ্রেফতার করুন, গ্রেফতার করুন আমায়। কারণ সেই দিন ওই শিশু কন্যাকে হাসপাতালে খাট থেকে চুরি করে এনে আমি নিজের হাতে তুলে দিয়েছি ওই শয়তান রজত সামন্তর হাতে। কিন্তু কেন কেন এই কাজ তুমি করেছিলে? কত টাকা পেয়েছিলে এর জন্য তুমি? টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়। আমি এ কাজ করেছিলাম বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার ওই বোকা বোনটা ওই রজত সামন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল। তারপর রজত ওকে বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ সে আর কোনোদিন করবে না, এ কাজ সে ছেড়ে দেবে। তখন মার্কেটে তখন অনেক দেনা, সেই দেনা শোধ করার জন্যই বোনের কথাই তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করব বলুন, বোনটা যে চরম বিপদ বানিয়ে বসে আছে তা তো আমি জানতাম না। ওই পেটে তখন ওই রজতের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয় আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে। তাই
নিজের বোনের ঘর গড়ে তুলবার স্বপ্নে আমি যে অন্যের ঘর ভেঙে দিচ্ছি সে কথা আমি ভেবে একবারও দেখিনি গো। সে কথা ভেবে আমি একবারও দেখিনি। যারা সিঁথিতে সিঁদুর দেবার আগে গর্ভে সন্তান দেয় তারা যে সিঁদুরের মানে বোঝে না সেটা তুমি বুঝতে পারোনি বৃন্দাবন। আর তোমার বোনেরও জানা ছিল না যে 7 পাকে বাঁধার আগে ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়াবার আগে কলঙ্কের আগুনে মুখ পুড়িয়েছিল। বোঝেনি বোঝেনি, সেও বোঝেনি, আমিও বুঝিনি। তাই তো এই অন্যায় কাজটা করতে আমার এই হাত দুটো এতটুকু কাঁপেনি। কিন্তু যখন শেষে রজনী কাজটা হয়ে যাওয়ার পর আমার অন্তঃসত্ত্বা বোনটাকে লাঠি মেরে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তখনই বুঝলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের স্বপ্ন গড়ে তোলা যায় না গো, গড়ে তোলা যায় না। সবই তো বুঝলাম কাকিমা, সেদিন রাত্রে যদি বাচ্চাটা চুরি গিয়েই থাকে তাহলে ওই পাখি কে? বলবো শুভঙ্কর, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে যেমন করে হোক পাখিকে তোমায় বাঁচাতেই হবে। কেন, পাখির কি হয়েছে? পাখি কি হয়েছে বলবো, আমি তোমাকে সব বলবো। পাখি মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। পাখিকে কারা কিডন্যাপ করে রেখেছে, কোথায় রেখেছে, তার কি কোনো খবর আপনার জানা নেই কাকিমা? না, আমি জানি না, কিন্তু এর খবর প্রতীক্ষা জানে, সে সব বলবে। কেন, কি হয়েছে কি পাখি? পাখি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে? প্রতীক্ষা, এ কি তোমার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? পুরস্কার দাদার কাছ থেকে বাবা ভাইয়ের পুরস্কার। হ্যাঁ, ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি শুভঙ্করদা, সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে আমাকে হোস্টেলে থেকে রেখে দাদা লেখাপড়া শিখিয়েছে। বড় হওয়ার পর আমাকে আলাদা বাড়িতে থাকতে হয়েছে। তখন ভাবতাম দাদার ব্যবসা কাজের চাপে হয়তো আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এখন সব আমার কাছে পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরই ব্যবসা করে আমার দাদা, অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট, ওই সত্যপ্রিয়। সত্যপ্রিয় মানে ওই রজত সামন্তর পার্টনার স্যার। পাখিকে যে তোমার দাদা সত্যপ্রিয় আর রজত সামন্ত আটকে রেখেছে সে ব্যাপারে তুমি কি নিশ্চিত? নিশ্চয়, আজই পাখির সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু রজত আমার মাথায় আঘাত করে পাখিকে নিয়ে চলে গেল। আমার জ্ঞান ফিরতে আমি এখানে চলে এসেছি। শুভঙ্কর, তুমি পাখিকে যেমন করে হোক বাঁচিয়ে আনো, নইলে আমি যে বাঁচতে পারবো না। পাখিকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। শুভঙ্কর, তুমি যাও। যেমন হোক আপনি পাখিকে বাঁচান। কি হলো, চুপ করে আপনি কি এত ভাবছেন স্যার? শুভঙ্করদা, তুমি না বলেছিলে আমাদের 4,000 করে দেবে, তাহলে এখন চুপ করে আসতে হবে? কারণ আমার কিছুই করার নেই বলে। কারণ ওই রজত সামন্ত আর সত্যপ্রিয়, তাদের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। শুভঙ্করদা, আপনি কি বলছেন স্যার? কেন পারবে না শুভঙ্কর, বলো কেন পারবে না? আমি সাক্ষী দেব, ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যে কোথায় আমি সেটা তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু শুনে রাখো, আমি ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। আমি আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। প্রতীক্ষা, হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অসৎকর্ম পরা পোশাক পরলে দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্বের দরকার। প্রতীক্ষা, মুখ সামলে কথা বলো। আরে কত টাকায় বিক্রি হলেন ওই সত্যবাবু রজত বাবুর কাছে? আমি বিক্রি? তোমার কোথাও ভুল হচ্ছে প্রতীক্ষা। ভুল হচ্ছে, ঠিকই বলেছো। রাস্তা থেকে নুড়ি পাথরকে তুলে এনে নারায়ণ শিলা ভাবা আমাদের ভুল হয়েছে। ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ? হ্যাঁ,
আপনার প্রতি আমাদের যে অনেক ভরসা ছিল। মহাদেব বাবু, কেন কেন করেন ভরসা? এদের মতো সরকারি পুলিশ অফিসারগুলোর উপর কেন করেন ভরসা? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই সব মানুষ দিনের পর দিন ভরসা করবে, আর ইনারা সাধারণ মানুষকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবে। পারেনও আপনারা। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ তুমি একটা অন ডিউটি অফিসারের সাথে কথা বলছো। তুমি আমাকে অপমান করলে আমি তোমাকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি। আরে ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার। আরে আপনারা ঘুষ ছাড়া যে কিছুই জানেন না সেটা আমি জানি। যদি কোনো পুলিশ অফিসারের মা বোন রেপ হয় তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে সেই রেপিস্টকে আপনারা ছেড়ে দেন। আরে মা বোন রেপ হয়েছে না কি হয়েছে, খোরা কি আর জলপানের পয়সাটা পেলেই তো হয়ে গেল। আপনি আমাকে চড় মারলেন? হ্যাঁ, মারলাম। আর এখন এখান থেকে চলে না গেলে এরপরে তোমাকে আমি মানহানির মামলা ঠুকে আমি তোমাকে লকআপে পুরে দেব। হ্যাঁ, উপকার করতে না পারলেও অপকারটা যে করতে পারলেন তা আমি জানি। তবে একটা কথা মনে রাখবেন, পাখির যদি কিছু হয় তাহলে এই প্রতীক্ষা কিন্তু আর প্রতীক্ষা করবে না, সব কটাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। এবার আমরা কি করব? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? যেখানে খুশি আপনি চলে যান, দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দিন কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে আমাকে কাকিমা বলে ডাকবেন না অফিসার। আপনার মতন ঘুষখোর চেতনাহীন অফিসারের মুখ থেকে আমি মা, মাসিমা, কাকিমা শব্দটা শুনতে চাই না। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আর যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই শুভঙ্কর, পাখির যদি কিছু হয়ে যায় এই মানুষ তোমাকে কি করবে তা আমি জানি না, কিন্তু স্বয়ং ভগবান তোমাকে ক্ষমা করবে না। আর তুমি তখন যত পারো ওই ভগবানের নামে মানহানির মামলা করতে পারো, যত ইচ্ছে। কাজটা আপনি ঠিক করলেন না। সেদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মধ্যে লেশ মাত্র আমি দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে। কেন জানেন? আমি একজন অপরাধী ঠিকই, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে আমি ধরা দিতে পারবো না, কিছুতেই না। মহাদেব বাবু, সবাই তো অনেক কিছু বলে চলে গেল, আপনিও কিছু বলে চলে যান। আমার বলার কিছু নেই স্যার, শুধু জিজ্ঞাসা করব। আমি জানি স্যার আপনি আপনার বোনকে খুবই ভালোবাসেন, তাই সেই বোনের দিব্যি দিয়ে বলুন তো আপনি সত্যি কি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমি পারবো না। আমি ঘুষ না খেলেও আমি ওদের বিরুদ্ধে যে কিছুই বলতে পারবো না, কারণ ওই রজত সামন্ত শত্রুপ্রিয় আমার বোনকে আটকে রেখেছে। ওই প্রলোভন আর লোভের মোহে আমার বোন অন্ধ হয়ে গিয়েছিল। ওরা বলেছে 7 দিনের মধ্যে আমি যদি এখান থেকে বদলি নিয়ে না চলে যাই তাহলে ওরা আমার বোনকে খুন করবে। আপনি কি বলছেন স্যার? যে কথাটা আমি এতক্ষণ কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, তাই তো আমি আপনাকে বলছি। আমার বোন পিঙ্কি যত দুষ্টুই হোক না কেন, ও ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই মহাদেব বাবু, কেউ নেই। তাহলে
পাখির সাথে পিঙ্কিও বিপদের মধ্যে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ মহাদেব বাবু, সেও বিপদে আছে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে এই থানা থেকে বদলে নিয়ে চলে গেলেও আমি ওদেরকে বেআইনি ভাবে খুন করতে পিছু পা হব না। তাই আমি আপনাকে বলছি, সারা গ্রামবাসীকে তৈরি থাকতে বলুন। যুদ্ধের সময় এসেছে, ওই কলিযুগের কুরুক্ষেত্রের মাঠে সময় এসেছে, সময় এসেছে। ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাই গো আর। মরিয়ার বুকে মরণের বাণী উঠিতেছে বারবার। রক্ত যা ছিল করেছে শোষণ, রক্ত দিয়ে হার দিয়ে রং। শত শতাব্দী ভাঙেনি যে হার, সেই হারে বেজে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় নব উত্থান, জয় জয় ভগবান। না, আপনি চলে যান এখান থেকে। আপনাকে কতবার বলবো আমার খিদে নেই, আমি খাবো না। কেন কেন পাপের উৎপন্ন অমানিকতার খাবার আমি কিছুতেই খাবো না, চলে যান। এইভাবে না খেয়ে থাকলে আপনাদের শরীর পার করবে মা। আর কি করে লড়াই করবে শয়তানগুলোর সাথে? কেন? মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই যেভাবে দেশের জন্য লড়াই করেছিল, ঠিক সেইভাবেই লড়াই করব। আরে তার জন্য তো শক্তি চাই। কেন, কি বলতে চান আপনি? আমরা আমাদের মতো সহজ সরল মানুষগুলো শক্তি নেই, তাই তো? মনে রাখবেন, আমরা সুকান্ত ভট্টাচার্য, আমরা এক একটা দেশটাই কাঠি। আমাদের বুকে রয়েছে অন্তিম আগুন। যেই দিন এই আগুন বারুদে পরিণত হয়ে ধপ করে জ্বলে উঠবে, সেই দিন সব কিছু আপনাদের চালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়ে যান। পারবি রে মা, মারবি। আর তা যদি পারিস, সব থেকে খুশি হব আমি। ভালো লাগছে না রে মা, ভালো লাগছে না। এই পাপড়ি হিসাব মিলাতে নিঃশ্বাসে বিষ, রাজপথে রক্তের দাগ। আমার তো ভালো লাগছে না মা। জানিস রে মা, জানি একদিন পেটের টানে ওই শুক্রবীয় নজদের কাছে কাজে আমি এসেছিলাম ঠিক। এতদিন আমার পেটটা ভরেছে, কিন্তু মনটা যে খালি হয়ে গেছে মা, খালি হয়ে। তাহলে এখানে পড়ে আছেন কেন? চলে যেতে পারতেন তো। হ্যাঁ, আমি চলে যেতে পারতাম, যেতে পারিনি শুধু ওই মুন্নির কথা হইবে। মুন্নির কথা ভেবে? মানে? হ্যাঁ রে বা, হ্যাঁ। আজ থেকে 20 বছর আগেকার কথা। তখন সত্যকেও বিদেশে বাচ্চা বিক্রি করার রমরম কারবার। হঠাৎ একদিন ছোট্ট মুন্নিকে নিয়ে এসে আমাকে দিল ওই বিদেশে বিক্রি করার জন্য। খুব কাঁদছিল মুন্নিটা। আর তার 1 বছর আগে বন্যার জলে ভেসে গেছে আমার সদ্যজাত মেয়ের বউ। আমি ছুটতে গিয়ে মুন্নিকে কোলে তুলে নিলাম। আর সত্যকে বললাম, দিন না সত্যবাবু, দিন না, এই ছোট্ট মুন্নিকে আমি মানুষ করি। আমার কোলে দিল ঠিকই, কিন্তু ওই সত্য বিয়ে এমন একটা সত্য করলো, ওই মুন্নি বড় হলে ওর তো নম্বরী কাজে যোগ দিতে হবে। 18 বছর যখন বয়স হলো, মুন্নিকে জোর করে 2 নম্বরী কাজে লাগালো। হ্যাঁ রে মা, হ্যাঁ। প্রথমে সে রাজি হয়নি, তারপরে ওকে জোর করে মেরে ধরে 2 নম্বরী কাজে লাগাতে। হ্যাঁ, আমি চলে যেতে পারতাম, তাহলে এই মুন্নিকে অন্ধগলি থেকে মুক্তি না করে আমি কেমন করে চলে যেতে পারতাম রে মা? বুঝতে পারি আমি কেমন করে চলে যেতে পারতাম। আপনি না হয় মায়ায় পড়ে এখানে আটকে পড়েছেন, কিন্তু মুন্নি তো চলে যেতে পারতো। হ্যাঁ, মুন্নি চলে যেতে পারতো। মুন্নি শুধু যেতে পারেনি ওই প্রতিজ্ঞার কথা ভেবে। প্রতিজ্ঞার কথা ভেবে? কিন্তু প্রতিজ্ঞা? হ্যাঁ রে মা, হ্যাঁ। প্রতিজ্ঞা যে মুন্নি খুব ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি। কিন্তু আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, তাই তো মুন্নির মনের কথা আমি সব বুঝতে পারি। কিন্তু প্রতিজ্ঞা তো আমার। হ্যাঁ রে, হ্যাঁ, প্রতিজ্ঞা তোকে ভালোবাসে। আর এই কথাটা মুন্নি জানার পর থেকে তার চোখে মুখে হাসি থাকলেও, কিন্তু আড়ালে যে তার 2 চোখে ধারা বয়ে যায় রে মা, বন্যার ধারা বয়ে যায়। যাক, সেসব কথা খেয়ে নাও মা, তুমি খেয়ে নাও। আমার সে এক কথা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বলছি তো, আমি খাবো না, নিয়ে যান। আরে খাও খাও খাও। এই গোডনের ঠিকানা প্রতিজ্ঞা জানতো না, আমি প্রতিজ্ঞাকে দিয়ে এসেছি। আর এই প্রতিজ্ঞা এসে যদি দেখে তুমি না খেয়ে তাহলে বলো তো মা,
তুমি যদি না খাও প্রতীক্ষা তো কষ্ট পাবে, আর প্রতীক্ষা কষ্ট পেলে তুমিও তো কষ্ট পাবে মা, তুমিও তো কষ্ট পাবে। কষ্ট পাবো না, আমি কোনো কষ্ট পাবো না। মিথ্যে মিথ্যে, এই ওর ভালোবাসা। ও আমার কাছে ওর অতীতটা গোপন করেছিল না, ও আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছিল। আমি কোনো কষ্ট পাবো না, আমি কোনো কষ্ট পাবো না। হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম, আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। চিরদিনই থাকবে একই আমাদের এই ভালোবাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি। ও বলছি আমার গানে গানে আমার তুমি, আমার তুমি, আমার তুমি। মিথ্যে, সব মিথ্যে। তোমার ভালোবাসা মিথ্যে। তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছিলে। কেন কেন তুমি তোমার অতীতটাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে? না না পাখি না, আমি তোমার কাছে কিছু লুকাতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে। কিন্তু কোনো পালিয়ে আমি তো সুখের ঘর বাঁধা যায় না। মানে 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 তুমি কি বলতে চাইছো? পানির টানে ঘর যে ভেসে যায় এক টুকরো ঘরের মতন, তাহলে সেখানে কি করে ঘর বাঁধবে তুমি? শিখেছি সব মিথ্যে মিথ্যে প্রতীক্ষা। তুমি তুমি নিশ্চয় আমাকে ভুল করছো পাখি। তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না আমার দাদা একটা অন্ধকার জগতের মানুষ। ও সত্যি জানতে না, তাই না? নাকি আমার কাছে ধরা পড়ে গেলে বলে এত সাফাই গাইছো? না, ও কোনো সাফাই গায়নি মুন্নি। প্রতীক্ষা কখনো মিথ্যে কথা বলেনি। ও জানতো না যে ওর দাদাই ওরা আসল নাটের গুরু। হ্যাঁ, তুমি তো এই কথা বলবে, তুমি তো ওর ওই সাফাই গাইবেই। কারণ তুমি যে ওকে ভালোবাসো, আর যাকে ভালোবাসে না তাকে অবিশ্বাস করা যায় না। আজকে আজকে তোকে আমি যেখানে খুশি নিয়ে পালাবো মুন্নি। কোথায় যাবি? কোথায় যাবি? যেখানে খুশি সেখানে রে মুন্নি। শোন, আমি যাকে ধরে এনেছি না, আর তার বিনিময়ে ওই সত্যপ্রিয় তোকে মুক্তি দিচ্ছিল মুন্নি। চল 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 এখান থেকে। তুই ভাবলি কি করে? তুই আমাকে এত বড় স্বার্থপর ভাবলি কি করে জীবন? মুন্নি, পাখি হচ্ছে আমার ছোট বোন। ওকে এই বন্দি করে রেখে, এই অন্ধগলিতে বন্দি করে রেখে আমি আকাশে উঠতে পারবো না রে জীবন। পালালে আমরা একসাথে সবাই মিলে পালাবো, আমরা সবাই মিলে পালাবো। না মুনি না, ও কথা তুমি বলো না, কারণ একা কখনো বাঁচা যায় না। আর প্রতীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি তো আমাকে বোন বলেছো বলো, তাই আমি তোমাকে বলছি তুমি জীবনের হাত ধরো, তুমি জীবনকে ফিরিয়ে দিও না। ওই প্রতীক্ষা যেমন আমার জীবনের নৌকা, এই জীবন তোমার জীবনের কান্ডারি। জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না, কারণ ঘষে বেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত হয় না ম্যাডাম। তো সালা আমার তুই সুখে থাকবেন। এই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? আমার সঙ্গে প্রেম করে এতদিন আমার সঙ্গে ছিনিমিনি খেলে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি মন দিয়েছি, মনটা নিতে চাই।
একটু তোমায় ডাকছি কাছে তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে। শোন শোন, তোমার মতো সঙ্গী কোথাও নাই নাই নাই। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু তোমার কাছে কাছে চাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে। সঙ্গী কোথাও নাই নাই নাই। ভালো লাগা সময় এখন সে এবার শুধু ভালোবাসার দিন যেথায় শুধু তুমি তোমার পাশে আমি ইচ্ছে মতন চলে যাই। আমি মন দিয়েছি মনটা নিতে চাই আমার পয়সায় খাচ্ছিস খাচ্ছিস, অথচ কাজের বেলায় নয়। না পারলে ওই বৃন্দাবনটাকে খতম করতে, আর না পারলে ওই ভিডিও অফিস থেকে ফাইলগুলোকে চুরি করে আনতে। আমি এখন ওই ভিডিও অফিসটা তন্ন তন্ন ঘুরে ঘুরে খুঁজেছি, ফাইলগুলো কোথাও নেই। এই হারামি! কাগজের ফাইলের কখনো টানা হয় না যে সে উড়ে চলে যায়। কিন্তু এমনও তো হতে পারে আমরা যাওয়ার আগে ওখানে হয়তো কেউ গিয়েছিল, কিন্তু কে সরাবে? জানি না। তোমার কথা মতো ভবন আর আমি যখন ফাঁসির টপকে ভিডিও অফিসের ভিতরে ঢুকি, সবকে দেখি ছন্ন ছাড়া, চেয়ার টেবিল সব এলোমেলো, ফাইলগুলো সব অগুছল। মনে হয় আমাদের আগে ওখানে কেউ গিয়েছিল। দুর্যোগ দুর্যোগ, দুর্যোগের পর দুর্যোগ। কিন্তু না, আমার ভেঙে পড়লে চলবে না। রজত রজত নাম আমার। তুই এখন যা, আমি দরকার পড়লে তোকে ডেকে নেব। ঠিক আছে রজতদা, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। কিন্তু একটা কথা, এই গ্রামের লোক কিন্তু নানা জনা নানা কথা বলছে, একটু সাবধানে থেকে। আর খেয়াল রেখো, এই সাবধানের মতো যেন তোমার ঘটিটা যেন উল্টে না যায়। আর আমরা হচ্ছি শেয়ানা পাবলিক, পাল্লা ভারী যেদিকে আমরা সেদিকেই ঝুঁকি। আর তোমার জমানা, তাই তোমাকে ছাড়া কাউকে চিনি না। আর কাল তোমার গতি উল্টে গেলে আমরা বলবো এটাই হওয়া ঠিক ছিল, এটাই হওয়া ঠিক। বেঈমান বেঈমান, সব সালা বেঈমান। আগে ঝামেলাগুলোকে শেষ করি, তারপর সব জনকে একটা একটা করে কাটবো। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? তোর মাথাতে অনেক ভালোতে সত্য তুই? আরে আমার মনে হচ্ছে ওই পাকিস্তান কিডন্যাপার আগেই ফাইলগুলোকে ওখানে সরিয়ে রেখেতে। আরে কান টানলেই মাথা ঠিক চলে আসবে। রত যখন বাড়ির লোকগুলোকে তুলে আনবো না, ফাইল দেখবে ঠিক আপনি তুলে দেবে। ভালো কথা, কিন্তু অপারেশনটা করবি কবে রে সত্য? দেরি করাটা কিন্তু একদম ঠিক হবে না। আর কি দেরি করবি না রাজা সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যতের 12টা তো বাজিয়ে রেখেছিস। এতে তুই এখানে? আমি শেষবারের মতো তোকে ফিরিয়ে নিয়ে এসেছি রে দাদা। কেন তার আক্রান্ত রোগীকে তো ফেরানো যায় না রে ভাই। তবু তার চিকিৎসা তো করা যায়। করে কি লাভ? সে তো সালা মরবেই।
তবু তাকে বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। আজকে দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়া চলতে পারে, আর তুই কেন মূল্যবোধে ক্যান্সারে ভুগছিস দাদা? রদত, আমার ভাই যে আমাকে জ্ঞান দিতে রে রদত। তাই তো দেখছি রে সত্য, নেহাতি তোর ভাই, নইলে আমার কথা শোন দাদা, তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। তুই খালি ফিরে আয় দাদা, তুই খালি ফিরে আয়। ভাই হয়ে তুই দাদাকে হেরে যেতে বলতিস, কেমন করে আমি হারবো রে ভাই? আচ্ছা, তোর ছোটবেলার কথা মনে আছে ভাই? ছোটবেলার কথা, ছোটবেলার কথা মানে? হ্যাঁ, ছোটবেলার কথা মনে থাকবেই বা কেমন করে? তুই তখন খুব ছোট, আমার থপ মনে আছে। বাবা আমাকে থপ কথা বলতো। চতুর বাতি থেকে মাত্র 2000 টাকায় বাবা ব্যবসা শুরু করেছিল। আস্তে আস্তে বাবা সেই ব্যবসাটা বড় করতে লাগলো। 2000 টাকা থেকে হলো 20,000 টাকা, 20,000 থেকে 20 লক্ষ, 20 লক্ষ থেকে 2 কোটি টাকা। তার দিন টানা টানার স্বপ্নটা আমার বাবার বড় স্বপ্ন ছিল রে রদত। সত্য, তখন আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না। আরে অভাব যদি ছিল না, তাহলে তুই কেন এই 2 নম্বরই ধান্দায় এলি রে সত্য? আমি আছিনি রে রদত, আমি আছিনি, আমাকে আনা হয়েছে। আমরা মাটি থেকে বড় হলাম। ওই ছোড়ার বাচ্চারা মানুষগুলো থাইতো যে আমি ছেঁড়া প্যান্ট করে আমার মায়ের বেলা ওটা ছেঁড়া থাকুক, আর তা থেকে ওরা তার অনুভূতি দেখা, আর তা যখন হচ্ছে না তখন আস্তে আস্তে আমাকে 2 নম্বরে ধান্দা টানতে বাধ্য করলো। আর আমি নিজের মতো এগিয়ে যাব, আর সামনে কেউ এলে তাকে আমি কেটে ফেলে দেবো, কেটে ফেলে দেবো। আর সেদিন থেকে আমি 2 নম্বরে ধান্দাতে এলাম, আর আমি নিজের মতো এগিয়ে যাচ্ছি। আর সামনে যদি কেউ আছে তাকে আমি ছেড়ে দেব না। তবু তোকে ফিরে আসতে হবে দাদা। এখনো তুই আমাকে ফিরে আসার কথা বলছিস? তবে যা, প্রথমে পাড়ার ছেলে কত লোক কাছে যা, যারা অকারণে টাকা দিয়ে আমার বাবার ব্যবসাটা 9-6 করার চেষ্টা করে দিয়েছিল, যা ওদের কাছে যা। যারা যারা হিংসার আবরণীতে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করে দিয়েছিল, ওদের সবাইকে তুই ফিরে নিয়ে আয়, তারপরে আমি ফিরবো রে দাদা। নইলে নয়, তুই এখান থেকে ফিরে দা, তুই এখান থেকে ফিরে দা। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকবো, কারণ আমি কোনোদিন অন্যায়কে সাপোর্ট করিনি, আর কোনোদিনও করবো না। কথাটা তুই মনে রাখিস দাদা, কথাটা মনে রাখিস। সত্য, তোর ভাই যে চলে গেল রে সত্য, আমি তোকে তুলে যেতে বললাম রে রদত, কিন্তু ও যদি পুলিশের কাছে গিয়ে সব কথা ফাঁস করে দেয়? তুই ওকে বোঝা রদত, তুই ওকে বোঝা। আমার ভাই, আমি এইটুকু বয়স থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি রে রদত, তুই ওকে বোঝা। আমার টাকা পয়সা ধন সম্পত্তি সব আমার ভাইকে দিয়ে দেবো, তুই ওকে বুঝিয়ে দে। বুঝে গেলে ভালো, নইলে ওকে মেরে দে। আরে তুই কি বলছিস রে? কালকে ওকে দেখেছি, কালকে ওতে নিজের থাকেই থবল মারে, আমি থেই কালকে ওতে। তাই ভাই হোক বন্ধু হোক, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আর তুই বেশি মতারি করলে তোকেও আমি মেরে দেবো। রাজু আরে এই পাগলা, তুই সব বলে আমি সব শুনে রে। আমাকে মারার কথা সবচেয়ে ভাবিস না রে। মনে রাখিস, আজ আমার জন্যই তুই এই জায়গায় এসেছিস রে। আজ আমার জন্যই তুই এই কথাগুলো বলতে পারছিস রে সত্য। আমার বন্ধু, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম রদত, তুই আমার ভাই তাকে বেড়ে দে রদত, বেড়ে দে। আমি অনেক দিন তাদের রদত, আমি আমার ওই ভাইয়ের দেদু বদির সামনে দাঁড়িয়ে একটু হাউ বাহু করে টানতে তাই রদত, তুই আমাকে টানা রদত, তুই আমাকে টানা। তুই যখন চাইছিস তবে সেটাই হবে।
আজ রাতে গোডাউনে শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেবো রে। তাতে অবশ্য তোর ভাই একা নয় রে সত্য, পুরো শত্রু পক্ষটাই মরবে। রজত, রজত নাম আমার। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? কি ব্যাপার? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমরা দুজনে আমাকে কথা দিয়েছিলে, তোমাদের জন্য আমি কত কিছু করলাম। দিনের পর দিন, রাতের পর রাত তোমাদের সঙ্গে বিছানায় গেলাম, অথচ তোমরা কিন্তু যা দেবার কথা ছিল তা কেউ দিচ্ছ না। তা কি দেবার কথা ছিল পিন্তি? রজত বলেছিল ওর পুরো সম্পত্তিটাই আমাকে দেবে, তা পুরোটা না দে তো আমি নেবই। যত হাতি তত খান্না বলে গেছে রাধেত খান্না। তার মানে কি পাওনাটা দেবে নাকি আমি মুখ খুলবো? আমার আছে মান সম্মান বলে গেছে সালমান খান। আমার পাওনাটা দিন, না হলে কিন্তু। রজত দেরি না করে খুড়িকে ধরতে। বাবা একদম শেষ। তোর ছবিটা কিন্তু দারুণ হয়েছে রজত। ছবি? কিসের ছবি? আরে ক্যামেরা মোবাইল গুলো খুব সুন্দর রজত। আরে তখন তখন দাঁত তার ছবি খুব সুন্দর ভাবে তুলে রাখা যায়। এই সত্য, একদম আর কি করবি না কিন্তু। মুছে দে এক্ষুনি, ছবিটা ডিলিট করে দে। আরে না রে, তুই আমার বন্ধু। আরে এত কষ্ট করে যখন ছবিটা তুলেছি তখন কি মুতে ফেলার জন্য? এই দেখ কি সুন্দর তুই ওই পিন্তিতে খুন করেছিস। এই দেখ রজত, এই দেখ। তুই তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে দে, আর আমি এক্ষুনি ফোন করে শুভঙ্কর খান সান্তালকে জানিয়ে দেবো তার ওই ফোনের দেওয়াটা ফাঁস কেলার জায়গায় পড়ে আছে। তুই তাড়াতাড়ি কিন্তু গা ঢাকা যেতে দাও। আমায় দে তো না। আরে কেন দে ছবি তুলেছি মনে রেতো না। তাহলে কি ওই সত্য প্রিয় আমার সঙ্গে বেইমানি করবে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারে, করতেই পারে। তাহলে এখন আমার কি করা উচিত? রজত, রজত নাম আমার। কাল কাল এই রজত শুধু ওই ছবি নয়, এই পৃথিবী থেকে ওই সত্য প্রিয়কে একেবারে ডিলিট করে দেবে, ডিলিট। তাই তো ওই সত্য প্রিয়র গলায় মালা। শুরু কর, শুরু কর রজত তোর নতুন খেলা। পিঙ্কি, তুই কোথায় পিঙ্কি? ঠিকানাটা এটাই দিয়েছিল তো স্যার? হ্যাঁ, ঠিকানা তো এটাই দিয়েছিল। এইখানেই তো খুঁজে আসতে, এখানেই ঠিকানা ছিল, এই ঠিকানা তুই তো এলাম। হ্যাঁ, ওই দেখুন। পিঙ্কি, পিঙ্কি তুই কথা বল, পিঙ্কি তুই কথা বল। আর আমি তোকে একদম বকবো না, তোর যা খুশি তুই তাই করবি। তোর যেমন পোশাক পরার ইচ্ছা তুই তাই পরবি রে বোন। তুই শুধু একবার কথা বল, কথা বল পিঙ্কি, পিঙ্কি কথা বল পিঙ্কি, পিঙ্কি। পালাবো পালাবো পালাবো, টাকা পয়সা সব সম্পত্তি নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো, কিন্তু রজতকে তো আমি আর মারতে পারবো না। যতই হোক আমার বন্ধু, তাহলে কে মারবে রজতকে? রজতকে কে মারবে? যতই হোক রজত আমার বন্ধু। আমি মারবো রজতকে, কারণ ও আমাকে পৃথিবী থেকেই সরাতে চেয়েছিল।
আর সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে আমি কে? সবই তো তোমার কপাল। আর তাই তো অ্যাম্বাসেডর ঠিক সময় এখানে এসে পৌঁছে গেছিল। যাকে কথা বাড়িয়ে লাভ নেই। তোমায় কেন আমি বাঁচাতে চেয়েছিলাম জানো?